এই মুহূর্তে যারা আমার এই আজকের অনলাইন ক্লাস সেশনে যুক্ত হয়েছে এবং যারা ক্লাস চলাকালীন সময় যুক্ত হবে, আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের সেশন শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ফার্স্ট পেপারের গত ক্লাসের মতো আরেকটি প্যাসেজ নিয়ে ফার্স্ট পেপারে যে প্রথমে 1, 2 এবং 3 1, 2, 3 যে কোশ্চেন আছে, 3টি কোশ্চেন আছে, সেই 3টি কোশ্চেন আমি সলভ করতে যাচ্ছি। কোশ্চেন 3টি হলো, প্রথমটি হলো মাল্টিপল চয়েস, নাম্বার 2 হলো শর্ট কোশ্চেন্স, নাম্বার 3 ফ্লো সেট এবং নাম্বার 4-এ আমি প্রুস থেকে একটা প্যাসেজ নিয়েছি এবং সেটা সামারাইজ করার চেষ্টা করব। আমার যে নির্ধারিত সময় আছে সেই সময়ের মধ্যে আমি পারলে আমি সবগুলি করব। তো যে আমার সঙ্গে যে যুক্ত আছে আমি তাকে অনুরোধ করব আমার কথা শোনা যায় কি না। প্লিজ মেক কমেন্টস অন if you hear me very clearly. If you hear me clearly, please write comments. যারা আমার সঙ্গে যুক্ত আছে আমি তাদেরকে বলছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না কমেন্টস করে জানালে আমার সুবিধা হয়। যারা তোমরা আমার সঙ্গে যুক্ত আছো প্লিজ কমেন্টস, রাইট কমেন্টস। যারা আমার সঙ্গে যুক্ত আছো তারা কমেন্ট করলে আমার সুবিধা হয়। তাই থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আর এই কথা বাড়াবো না, আমি সরাসরি ক্লাসে চলে যাব এবং আমি আমার ল্যাপটপের মনিটরে চলে যাব। আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। একটু সময় নেব আমি। যারা যুক্ত আছে আমি তাদেরকে বলবো স্পষ্ট করে দেখা যায় কিনা একটু কমেন্টস দেখলে ভালো হয়। আমি আমার ল্যাপটপে আমার যে প্যাসেজটি লেখা আছে সেটা আমার আইপ্যাডে আসছে কিনা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। লেখছে এস লেখছে, তার ক্লিয়ার শোনা যাচ্ছে, তবে দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা আমি শুনতে যাচ্ছি। দেখা যায়? ক্লিয়ার দেখা যাচ্ছে কি? স্পষ্ট দেখা যায়? স্পষ্ট দেখা যায় কি? যারা এই মুহূর্তে সংযুক্ত আছে আমি জিজ্ঞাসা করছি স্পষ্ট দেখা যায়? একটু কমেন্ট করলে আমার সুবিধা হয়। দেখা যায় স্পষ্ট করে? ক্লিয়ার পিকচার অ্যান্ড সাউন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আজকে যে প্যাসেজটা নিয়েছি দিস প্যাসেজ ইজ অ্যাবাউট হাউ রিসার্চার্স or scientists won or defeated leprosy. আমরা জানি যে লেপ্রোসি একটা খুবই কঠিন একটা রোগ, যেটা কুষ্ঠ রোগ বলে এবং এটা স্কিন ডিজিজও বটে। আমরা জানি যে শরীরের চামড়ার বিভিন্ন জায়গায় সাদা হয়ে যায়, এছাড়াও নানান জায়গায় এটা এফেক্ট করে। তো সে কীভাবে এই লেপ্রোস্কোপিকে মানুষ পরাজিত করেছিল সেই নিয়ে আমাদের প্যাসেজ। মানুষ, বিশেষ করে বিজ্ঞানী এবং যারা গবেষণা করেন তারা কিন্তু সবসময় নিরন্তর চেষ্টা করে যান কিভাবে এই সমস্ত রোগবালাই থেকে, সমস্যা থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়। তো সেটা নিয়ে আমাদের আজকের প্যাসেজ। আমি প্যাসেজটি পড়ছি, তোমরা ভালো করে শুনবে। তো when I started working on the, আমি এটা সিলেকশন করে নিচ্ছি, when I started working
on the research and science of leprosy more than a decade ago. লেখক বলছে যে এক দশক আগে আমি যখন এই লেপ্রোস্কোপি নিয়ে গবেষণা শুরু করি তখন পিপল থট, মানুষজন ভাবতো যে দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ, এই পুরাতন বহুদিনের জটিল এই যে ইনফেকশাস যে রোগটা, যেটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে, এই রোগটি উড এলিমিনেট, অর্থাৎ সেরে যাবে, হারিয়ে যাবে, ইটসেলফ, নিজেকেই এটা নিঃশেষ করে দেবে, অ্যান্ড বার্ন আউট ওভার টাইম, অর্থাৎ সময়ের বিবর্তনে ইন কোর্স অফ টাইম দিস ডিজিজ উইল বি এলিমিনেটেড। এটা মানুষ বিশ্বাস ছিল, মানুষ বিশ্বাস করতো যে এটা সময়ের বিবর্তনে এই রোগটি আপনি সেরে যাবে। তো এরকম একটা বিশ্বাস যখন মানুষের মধ্যে ছিল, তখন আমাদের লেখক, যিনি বিজ্ঞানী বটে বা গবেষক বটে, তিনি তার গবেষণা কর্ম শুরু করেন। তাহলে প্রথম প্যাসেজটি আমরা কিন্তু বুঝতে পারছি যে বিজ্ঞানীরা বা যারা গবেষণা করেন তারা কেমন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানুষ মনে করতো যে লেপ্রোসি, এই রোগটি, কুষ্ঠরোগটি আপনি সেরে যাবে, হ্যাঁ, এরকম একটা মানুষের বিশ্বাসের মধ্য দিয়ে মাঝখানে আমাদের লেখক তার গবেষণা কর্ম শুরু করেন। আমি আর সেকেন্ড প্যারা পড়ছি, দেখো, উই ডিডন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, হোয়াই, অর্থাৎ কেন মানুষজন এমন চিন্তা ভাবনা করছে, এইসব প্রশ্ন খোঁজার সময় আমাদের ছিল না। নিয়ারলি 250,000 নিউ কেসেস অফ লেপ্রোসি আর ডায়াগনোজড এভরি ইয়ার, প্রতি বছরে 250,000-এর মতো নতুন রোগের বা রোগীর সন্ধান হয় বা রোগ নির্ণীত হয়। অ্যান্ড মেনি মোর গো আনডিটেক্টেড, এবং আরও অনেক আনডিটেক্টেড বা অচিহ্নিত থেকে যায়, মানে যাদের ডায়াগনোসিস করা হয় না, এরকম অনেক থেকে যায়। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10% অফ নিউ কেসেস অকার ইন চিলড্রেন। বলছে যে এই যে যারা এই লেপ্রোস্কোপিতে আক্রান্ত হয় তাদের মধ্যে 10% হলো শিশু। মারাত্মক কথা এটা একটা, তাই না? তাহলে কিন্তু আমাদের এই লেখক বা আমাদের গবেষক, তিনি কিন্তু চিন্তা করলেন না যে মানুষ কীভাবে, তিনি চিন্তা করলেন যে 10% শিশু আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, এবং প্রতি বছর 250,000 মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং এই যে একটা মারাত্মক ঘটনা, মানুষ মানে মানবতা বিধ্বংসী, মানুষ বিধ্বংসী রোগ, তিনি সেটাকে আমলে নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। আমাদের এবার থার্ড প্যারাতে কি বলে আমরা দেখি, ইভেন দো ইটস অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক্যাল টাইমস, যদিও এই ঘটনাটি একেবারে বাইবেলের সময় থেকেই ঘটে আসছে, মানে রোগটা বহু আগের, হ্যাঁ, তাতে কি হবে, তারপরও লেপ্রোসি রিমেইনস এ প্রবলেম, এই কুষ্ঠরোগ একটা সমস্যা থেকেই যায় ইন দ্য মডার্ন এরা, অর্থাৎ আধুনিক যুগেও এই সমস্যা থেকে যায়। অ্যান্ড ওয়াজ রিপোর্টেড ইন 130 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে 130টি দেশে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে ইটস মোস্ট প্রিভ্যালেন্ট ইন এ নাম্বার অফ কান্ট্রিজ থ্রু আউট আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা। বলছে এই তিনটা এলাকাতে, আফ্রিকা, এশিয়া এবং সাউথ আমেরিকার এই এলাকার বিভিন্ন দেশে এইটা খুব বেশি আছে। প্রিভ্যালেন্ট মানে হলো বিদ্যমান, প্রিভ্যালেন্ট মানে হলো এক্সিস্টিং, বিদ্যমান। সিমটমস মানে চিহ্ন বা রোগের যে লক্ষণ, তো সিমটমস ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, হ্যাঁ, নার্ভস, লিমস মানে পা আর কি, অ্যান্ড আইজ, এই সমস্ত মানুষের অর্গ্যান, চোখ, নার্ভ, হ্যাঁ, তারপর লিমস, যে পা, চোখ ইত্যাদি, এগুলোর পার্মানেন্ট ড্যামেজ, ক্ষতি হয়ে যাচ্ছে, এগুলো হলো মানে লক্ষণ আর কি। প্রথমে আমরা জানি যে প্রথমে দেখা যায় চামড়া সাদা হয়ে যায়, তো এই বিষয়গুলো হলো নষ্ট হয়ে যায়, মানে মানুষের শরীরের এই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, আক্রান্ত হয়, ড্যামেজ হয়ে যায়। বাট কিন্তু দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, কিন্তু এই যে মানুষের বিভিন্ন অর্গান আক্রান্ত হচ্ছে, ড্যামেজ হচ্ছে, কিন্তু এইগুলোর যে সিমটম, সেইটা অ্যাপিয়ার মানে দেখা দিতে সেভারাল ইয়ার্স, অনেক বছর লেগে যায়। মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনোজ এট অ্যান আর্লি স্টেজ, অর্থাৎ প্রথম দিকে আর্লি স্টেজে এই রোগটি নির্ণীত হওয়ার যে সুযোগ সেটা কঠিন হয়ে যায়।
কারণ আর্লি স্টেজে রোগটি নির্ণীত হলে খুব সহজে তার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, কিন্তু সেটা হয় না, কারণ অনেক বছর ধরে আস্তে 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 এর সিমটম বা লক্ষণগুলো দেখা দেয়। তাহলে আমরা এখানে দেখলাম যে লেপ্রোস্কোপি কীভাবে সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়েছে এবং এর লক্ষণটা কেমন এবং এটা কত ডিফিকাল্ট আমরা সেটা এখানে দেখলাম। এবং লাস্ট প্যারাতে আমরা দেখি কী লিখছে এটা, ইভেন ওয়ার্স, আরও খারাপ, আরও মারাত্মক, লেপ্রোসি কামস উইথ এ স্টিগমা, লেপ্রোসি আসে একটা স্টিগমা নিয়ে। স্টিগমা বলতে আসলে দোষ ত্রুটি, এখানে কার্স বোঝানো হয়েছে, অভিশাপ বোঝানো হয়েছে। মানে যে লোকটির এই লেপ্রোসি হবে সেই লোকটির জীবনের জন্য এটা একটা অভিশাপ। ব্যাপারটা হলো এরকম। কেন সেটা? আনলাইক মোস্ট আদার ডিজিজেস, হ্যাঁ, অন্যান্য অধিকাংশ রোগের মতো নয়, হ্যাঁ, অন্যান্য অধিকাংশ রোগের মতো নয়, অন্য রকমের। লেপ্রোসি রেজাল্টস ইন আইসোলেশন, লেপ্রোসি হলে যার হয় সে আইসোলেশনে চলে যায়, নিঃসঙ্গ হয়ে যায়, সমাজে এমনকি গৃহে তার সঙ্গে কেউ মেলামেশা করতে চায় না। আইসোলেশন মানে নিঃসঙ্গতা। অ্যাজ পিপল উইথ লেপ্রোসি আর অফেন শানড, যেহেতু প্রায়ই লেপ্রোসি রোগে আক্রান্ত লোকজনকে শান করে, শান মানে হলো মানুষ ত্যাগ করে, শান করা মানে গিভ আপ করা, ত্যাগ করা, এই শান হলো ত্যাগ করা। দ্য গুড নিউজ, একটা সুসংবাদ হলো হাউএভার অ্যাবাউট গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, এই যে সবচেয়ে বড় বড় যে বৈজ্ঞানিক যে অর্জন, সে নিয়ে সবচেয়ে ভালো একটা সংবাদ হলো ইজ দ্যাট উই নাও হ্যাভ দি কি সায়েন্টিফিক সলিউশনস, আমাদের এখন একেবারেই সুনির্দিষ্ট খুব ভালো বৈজ্ঞানিক সলিউশনস বা এর 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 যে প্রতিকার সেটা চলে এসেছে। অ্যান্ড মোমেন্টাম, এবং সময়ও এসেছে, অ্যাজ ওয়েল অ্যাজ কি কোলাবোরেশনস, এবং সহযোগিতা পাওয়া গেছে। কী জন্য, কোন মানে কী কাজ করতে সেটা, টু ফাইনালি হ্যাভ দি অপরচুনিটি টু এলিমিনেট লেপ্রোসি, লেপ্রোসিকে একেবারে চূড়ান্তভাবে দূরীভূত করার সুযোগ আমাদের সামনে চলে এসেছে। আই কুড নট হ্যাভ সেড দিস টু 10 years অ্যাগো, আমি যেটা 10 বছর আগে চিন্তা করতে পারতাম না। লাস্টে এসে আমরা দেখছি, আমি অবশ্য এটার সম্পূর্ণ প্যাসেজটি নেই নাই, অনেক বড় হয়ে যেত, এরপরে আরও অনেক কথাবার্তা আসে, যাই হোক আমরা এ পর্যন্ত পেলাম। অর্থাৎ লাস্টে আমরা এসে দেখছি যে সেটা হলো যে আমাদের এই গবেষক লেখক তিনি কাজ করতে করতে শেষ পর্যন্ত তিনি সাহায্য সহযোগিতা কোলাবোরেশন পেয়েছে, তারপরে এই বৈজ্ঞানিক গবেষণার একটা ফলাফল সে পেয়েছে, সব কিছু তার পক্ষে চলে এসেছে। সুতরাং এখন আমরা বুঝতে পারছি আমার মনে হয় যে তোমরা যারা আমার সঙ্গে এখন আছো, 5 জনকে দেখতে পাচ্ছি এখন আছো, আমি আশা করছি তোমরা আমার কথাগুলি বুঝতে পারছো। আমি এখন একে একে এই কোশ্চেনগুলো সলভ করে যাব। তোমরা সবাই জানো যেখানে কোশ্চেন নাম্বার 1-এ 2টো কোশ্চেন থাকবে, একটি হলো মাল্টিপল চয়েস আর একটি হলো শর্ট কোশ্চেন। অ্যান্ড মাল্টিপল চয়েসে কোশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্প থেকে 4টি, দেয়ার আর 4 অল্টারনেটিভস, অ্যান্ড ফ্রম দ্য 4 ইউ হ্যাভ টু চুজ দি বেস্ট ওয়ান অর দি কারেক্ট ওয়ান, সঠিকটা বেশি বের করতে হবে। ওকে, the phrase burn out over time can be best replaced by, অর্থাৎ বার্ন আউট ওভার টাইম, এই যে ফ্রেজ, এটা এখানে 4টি যে বিকল্প আনসার দেওয়া আছে, 4 অপশনস আছে, কোন অপশনটি কারেক্ট হবে বা একেবারে কাছাকাছি হবে সেটা বেশি বের করতে হবে। বার্ন আউট মানে হলো পোড়ায় ধ্বংস করে দেওয়া, আসলে এখানে ধ্বংস করে দেওয়া, পোড়ায় ব্যাপারটা এরকম না। ওভার টাইম মানে হলো ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম অর্থাৎ অতিক্রান্ত সময়, সামনে অতিক্রম হতে পারে, পেছনে অতিক্রান্ত হতে পারে, অতিক্রান্ত বা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা ধ্বংস হয়ে যাবে। ডেস্ট্রয় বাই দ্য টাইম, সময়ের দ্বারা ধ্বংস। বি নাম্বার, ডেস্ট্রয়েড ইন দ্য পাস্ট, অতীতে ধ্বংস। টু বি ডেস্ট্রয়েড ইন কোর্স অফ টাইম, সময়ের আবর্তনে ধ্বংস হয়ে যাওয়া। ওয়াজ বিং ডেস্ট্রয়েড, ধ্বংস হচ্ছিল। প্রত্যেকটা কথার মধ্যেই অনেকটা কাছাকাছি উত্তর আছে, তবে তোমরা খেয়াল করে দেখো সি নাম্বারটা কারেক্ট হবে, টু বি ডেস্ট্রয়েড ইন কোর্স অফ টাইম, অর্থাৎ সময়ের আবর্তন বা সময় বিবর্তন ধ্বংস হয়ে যাবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বোধ। লেখা ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না, লেখা ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না।
কিন্তু লেখা তো ক্লিয়ার, আমি তো সেটাই বুঝতে পারছি না। লেখা তো ক্লিয়ার, এইটা লেখা এখন দেখা যায় স্যার? ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন কি দেখা যায় ক্লিয়ার? আচ্ছা, আমি একটু বড় করে দেই, তাহলে সুবিধা হবে আমার মনে হয়। এখন তো ক্লিয়ার হওয়ার কথা, আমি আরেকটু বড় করে দিলে তো ভেঙে যাবে, লেখা ভেঙে যাবে। আচ্ছা, সবগুলোই আমি, এখন কি দেখা যায়? The phrase burn out over time can be best replaced by destroy by the time, destroyed in the past, to be destroyed in course of time, was being destroyed. তাহলে এখন কি ক্লিয়ার দেখা যায় মিস্টার খান? এখন কি দেখা যায় ক্লিয়ার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি সিলেকশন করে দিলে দেখা যাবে মনে হচ্ছে এটা। তাহলে নাম্বার 1 এর এখানে দেওয়া আছে বার্ন আউটের ফ্রেজ, বার্ন আউট ওভার টাইম অফ ফ্রেজ, অর্থাৎ সময়ের বিবর্তনে ধ্বংস হয়ে যাবে। আমরা প্রথমেই কিন্তু দিস ভেরি ফ্রেজ occurs in the first para of the passage, এবং from the context of the passage we have come to know the meaning, যে সেটি হলো this was the very concrete belief of some people who thought that this very disease of leprosy would be destroyed in course of time, এবং সেখানে burn out over time কথাটা, this very phrase has been used in the first para in order to mean destruction, complete destruction of the disease, or removal of the disease, or যেটাকে বলা হচ্ছে রুটিং আউট অফ দ্য ডিজিজ, অর্থাৎ এই লেপ্টোস্কোপি রোগটি ধ্বংস হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার। সুতরাং টু বি ডেস্ট্রয়েড ইন কোর্স অফ টাইম, সময়ের আবর্তনে বা সময়ের বিবর্তনে রোগটি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটা ছিল হলো সাধারণ মানুষের ধারণা। কিন্তু আমাদের বিজ্ঞানী কিন্তু তা মনে করে নাই, বিজ্ঞানী কিন্তু তা মনে করে নাই। বিজ্ঞানী মনে করেছে না, এটা গবেষণা করতে হবে এবং একটা সলিউশন বের করতে হবে। যাই হোক, নাম্বার 2 কোশ্চেন, হোয়াট ডাজ বিবলিক্যাল টাইমস মিন? বিবলিক্যাল টাইমস, বিবলিক্যাল কথাটি আসছে বাইবেল থেকে, অর্থাৎ বাইবেলের সময়। তাহলে আমি আনসারগুলো আবার আমি তোমাদের সামনে সিলেকশন করেছি, বোল্ড করে দিচ্ছি, না সিলেকশন করলে তো স্পষ্ট হবে, বোল্ড করে দিই। হ্যাঁ, টাইম অফ দ্য পাবলিকেশন অফ দ্য বাইবেল, অর্থাৎ বাইবেলের যে প্রকাশের সময় সেটা, ইংলিশ ইয়ার, টাইম অফ ক্রিশ্চিয়ানিটি, টাইম হোয়েন দ্য বাইবেল ওয়াজ সেন্ট টু ক্রাইস্ট, কোনটা? সবগুলোই কিন্তু কাছাকাছি, তোমরা খুব খেয়াল করবে। বাইবেল তখন পাবলিকেশন হয়নি, আসলে পাবলিকেশনের সুযোগই তখন ছিল না। ইংলিশ ইয়ার কথাটি ঠিক না, টাইম অফ ক্রিশ্চিয়ানিটি কথাটা ঠিক না, খ্রিস্টানের যে সময়। তো টাইম হোয়েন দ্য বাইবেল ওয়াজ সেন্ট টু ক্রাইস্ট, যখন বাইবেলটা আমরা জানি জেসাস ক্রাইস্টের কাছে যখন বাইবেল যখন পাঠানো হয়, সেই সময়ের ঘটনা আসলে, যখন বাইবেল পৃথিবীতে আসে, আমরা সবাই জানি সেই সময়ের কথাই বলছি আসলে। সুতরাং টাইম হোয়েন দ্য বাইবেল ওয়াজ সেন্ট টু ক্রাইস্ট মানে হলো যীশু খ্রিস্ট। এইটার আমি কোশ্চেনটি আসলে এভাবে বানানো ঠিক হয়নি বোধ হয়। যাই হোক, আমি এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3-তে। তোমরা দেখো, দ্য ওয়ার্ড ক্রনিক ইন দ্য টেক্সট মিনস, ক্রনিকের দুটো মিনিং আছে, এটি পুরাতনও হতে পারে, এটা জটিলও হতে পারে। সরি, ক্রনিকের দুটি মিনিং হতে পারে, একটি জটিল হতে পারে, আরেকটা হলো পুরাতন হতে পারে, যা অনেক দিন ধরে চলে, হ্যাঁ, অর্থাৎ আগে শুরু হয়েছে এখনো চলছেই। তাহলে এর মধ্যে পারসিস্টিং, ক্রোনোলজিক্যাল, কাম, চ্যালেঞ্জিং, কোনটা হতে পারে? তোমরা একটু লিখবে আনসারটা। পারসিস্টিং মানে কন্টিনিউয়াস,
হ্যাঁ, কন্টিনিউয়াস, পারসিস্টিং, ক্রনোলজিক্যাল হলো ক্রম, ইন অর্ডার, ক্রনোলজিক্যাল হলো ইন অর্ডার, ক্রম অনুসারে, কাম মানে শান্ত, চ্যালেঞ্জিং মানে তো চ্যালেঞ্জিং আমরা জানি, তার নিশ্চয়ই পারসিস্টিং হবে, নিশ্চয় পারসিস্টিং হবে, তাই না? পারসিস্টিং হবে। কোশ্চেন নাম্বার আমরা 4-এ চলে যাই এবং আনসারগুলো আমি আবার বোল্ড করে নেই। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্টিগমা ইন দ্য টেক্সট রেফার টু? বলছে যে এই টেক্সটের যে স্টিগমা শব্দটি আছে সেটা কি বোঝাচ্ছে? গ্রেস মানে হলো সম্মান, সুন্দর, রেপুটেশন মানে সম্মান, মিসকন্ডাক্ট মানে জানো তোমরা এটা দুর্ব্যবহার, কার্স মানে অভিশাপ। তাহলে এখানে স্টিগমা আমি কিন্তু আগেই বলেছি স্টিগমা আসলে অভিশাপ। স্টিগমা মানে অভিশাপ হতে পারে, আরও ফল্ট হতে পারে, ঠিক আছে, মিসরিপুটেশন হতে পারে, ডিফেমেশন হতে পারে, অনেকগুলো হতে পারে, তবে কার্স। আমি তোমাদের 5 নম্বর কোশ্চেন নম্বর 5-এ চলে যাই। হোয়াট টু গো টু আইসোলেশন? আমরা যে অ্যাজ এ রেজাল্ট অফ দিস ভেরি ডিজিজ লেপ্রোসি, হোয়াট সাপোজ টু গো টু আইসোলেশন? লেপ্রোসি রোগ হলে আইসোলেশনে যাওয়ার কথা কার? কে আইসোলেশনে যাবে? নিশ্চয়ই গবেষক যাবে, রিসার্চার আইসোলেশনে যাবে, পিপুল উইথ লেপ্রোসি, যার লেপ্রোসি রোগ হবে সে যাবে, নেইবার্স প্রতিবেশীরা যাবে, না শিশুরা যাবে? নিশ্চয়ই যার লেপ্রোসি হয়েছে সে আইসোলেশনে চলে যাবে, মানে সে সমাজ থেকে, পরিবার থেকে আইসোলেটেড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? কেউ তার কাছে ঘেঁষতে চায় না। তো এই হলো আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন সম্পর্কে আলোচনা। আমি এবার চলে যাব হলো শর্ট কোশ্চেনে। তোমরা খেয়াল করবে শর্ট কোশ্চেনগুলো আমরা নিয়েছি। হোয়াই ডিড দ্য রাইটার স্টার্ট রিসার্চিং? কেন আমাদের লেখক গবেষণা শুরু করলো, কেন, কারণ কি? বি নাম্বার কোশ্চেন, হোয়াই ইজ লেপ্রোসি এ মডার্ন প্রবলেম? লেপ্রোসি মডার্ন সমস্যা কেন? সি নাম্বার কোশ্চেন, হোয়াই ইজ লেপ্রোসি কল্ড স্টিগমা? লেপ্রোসিকে স্টিগমা বলা হয় কেন? হোয়াই ইজ দ্য রাইটার ফাইনালি স্যাটিসফাইড অ্যাবাউট লেপ্রোসি? লেপ্রোসি সম্পর্কে বা লেপ্রোসি নিয়ে শেষ পর্যন্ত লেখক স্যাটিসফাইড কেন? হোয়াই ইজ ইট হার্ড টু ডায়াগনোজ লেপ্রোসি অ্যাট অ্যান আর্লি স্টেজ? প্রথম পর্যায়ে লেপ্রোসি ডায়াগনোজ করা বা চিহ্নিত করাটা কঠিন কেন? এই 5টি কোশ্চেন আমাদের আছে। ফার্স্ট কোশ্চেনটা হলো, হোয়াই ডিড দ্য রাইটার আমরা একটু অন্য জায়গায় চলে যাই। আমি আমার সুবিধার্থে আমি কিছু কারুকাজ করে নেই, সেটা আমি এখান থেকে দেখাবো। এই যে কোশ্চেন নাম্বার বি আমি শুরু করেছি। এখান হোয়াই ডিড দ্য রাইটার স্টার্ট রিসার্চিং? আমরা জানি যে লেখক গবেষণা শুরু করলো লেপ্রোসির একটা সমাধান বের করার জন্য, কিভাবে লেপ্রোসি রোগ থেকে মানুষকে মুক্ত করা যায়। যদিও তার সামনে মানুষের বিশ্বাস ছিল এরকম যে কিছু সময়ের মধ্যে, কিছু বছরের মধ্যে বা ইত্য বছরে লেপ্রোসি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলবে। এতে আমরা কি লিখতে পারি তাহলে? দেখো যে এখানে কি লেখা যায়, আমি যেমনটি লিখছি দেখো। The writer started researching to find out solution to leprosy because it was infecting lots of people including children every year. প্রতি বছরে শিশু সহ বহু মানুষকে আক্রান্ত করতেই ছিল। হ্যাঁ, এটা একটা কারণ। একটা হলো besides this disease put people into isolation, এই রোগটি মানুষকে আইসোলেশনে পাঠাতো, অর্থাৎ মানুষ বিচ্ছিন্ন হয়ে যেত। সিন্স যেহেতু পিপুল ইউজ টু থিঙ্ক দ্যাট, মানুষ ভাবতো এরকম দ্যাট ইট ওয়াজ এ কার্স, এটা একটা অভিশাপ, তাই না? এই সমস্ত কারণে আমাদের লেখক কোনো আর দেরি না করে সে তার গবেষণা কর্ম শুরু করে দিল। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আনসারটা।
আমি আমার ক্লাস শেষে এটা পিডিএফ ফাইল করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, সুতরাং তোমরা এটা আবার পেয়ে যাবে। এটা পড়বে, লিখে নেবে, পারলে কিছু মুখস্থ করে ফেলবে। আমাদের কোশ্চেন নাম্বার 2-তে আছে হোয়াই ইজ লেপ্রোসি মডার্ন প্রবলেম। মডার্ন প্রবলেম এই জন্যে যে যদিও এটা রোগটি শুরু হয় সে বিবলিক্যাল টাইমে, কিন্তু এখনও সমভাবে এখনও প্রতি বছরে বিশেষ করে এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকার অনেক দেশে এখনও বহু লোককে, হ্যাঁ, প্রতি বছর আমরা দেখলাম যে প্রায় 1,50,000 মানুষকে, না 2,50,000 মানুষকে আক্রান্ত করছে। এই যে দেওয়া আছে নিয়ারলি 2,50,000 নিউ কেসেস অফ লেপ্রোসি আর ডায়াগনোজড এভরি ইয়ার, তাই না? সুতরাং এটা একটা মডার্ন প্রবলেম। আমি এই কথাটা লিখেছি, দেখো। Though leprosy started appearing during biblical time, যদিও leprosy biblical times এটা আবির্ভূত হওয়া শুরু হয়েছে, it is still a modern disease, এখনো এটা এই আধুনিক রোগ, because কারণ this problem is still found in many countries of the world including Asia, Africa and South America. এটা সাউথ আমেরিকা হবে, আসলে এটা সাউথ আমেরিকা হবে। এটা সাউথ আমেরিকাতে, অর্থাৎ এই সমস্ত দেশে এখনো এই রোগটা আছে। সুতরাং এটা মডার্ন সমস্যা, মডার্ন প্রবলেম, তাই না? আমি কথাগুলি কিন্তু গুছিয়ে লিখেছি, তোমরা আমি দুঃখিত, আমি একটু অন্যদিকে ছিলাম। তো কোশ্চেন নাম্বার দেখো সিতে আমরা চলে যাই, হোয়াই ইজ লেপ্রোসি কল্ড স্টিগমা। কেন লেপ্রোসিকে স্টিগমা বলা হয়? দেখো আমি কি লিখছি তোমরা খেয়াল করে দেখবে। আমি এটা বোল্ড করে নিলাম তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। Leprosy is called it stigma because there is a superstitious belief, কারণ কুসংস্কারের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস রয়েছে among the common people that it is a curse, এটা একটা অভিশাপ। Besides, the disease was believed to be transferred from one person to another if they come in contact. যদি সংস্পর্শে আসে মানুষ, তাহলে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ট্রান্সফার হবে। তো এইসব কারণে এটা একটা স্টিগমা বা কার্স মনে করা হয়, কিন্তু সবাই তো মনে করে না, তাই না? যারা those who are scientific in mentality or mind don't think like this, এমনটি কিন্তু ভাবে না। যারা কুসংস্কারে আচ্ছন্ন তারাই কিন্তু এরকম ভাবে। হ্যাঁ, আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ডিতে। কোশ্চেন নাম্বার ডি দেওয়া আছে হলো, হোয়াই ইজ দ্য রাইটার ফাইনালি স্যাটিসফাইড অ্যাবাউট লেপ্রোসি। কেন লেখক শেষ পর্যন্ত লেপ্রোসি নিয়ে তিনি স্যাটিসফাইড হলেন? এটা সুন্দর কথা, প্রশ্ন। দেখো আমি কে লিখেছি, দ্য রাইটার is finally satisfied about leprosy because he has achieved the opportunity to eliminate leprosy through his successful research, তার সফল গবেষণার মধ্য দিয়ে শেষ পর্যন্ত, এবং আরও অনেকের তিনি সহযোগিতা পেয়েছে, কোলাবোরেশন পেয়েছে, কিন্তু তিনি গবেষণা করে এটাকে এলিমিনেট করার যে সক্ষমতা, তিনি সুযোগ সেটা তিনি এটা অর্জন করেছেন। সুতরাং সেজন্য তিনি স্যাটিসফাইড বিকজ হি হ্যাজ অ্যাচিভড দ্য অপরচুনিটি, তিনি এই সুযোগটা অর্জন করেছেন কি করার? টু এলিমিনেট, অর্থাৎ তাড়িয়ে দেওয়া, রিমুভ করা, নিশ্চিহ্ন করা লেপ্রোসিকে থ্রু হিজ সাকসেসফুল রিসার্চ। আমার মনে হয় তুমি বুঝতে পারছো আনসারটা। হোয়াই ইজ ইট হার্ড টু ডায়াগনোজ লেপ্রোসি এট অ্যান আর্লি স্টেজ? আমরা সবাই জানি, কারণ লক্ষণগুলো আসতে, হ্যাঁ, এর যে পরিপূর্ণ লক্ষণ বা সাইন সিমটম সেগুলো অনেক দেরি করে দেখা দেয়, সেই জন্য দেরি হয়ে যায়, সেই জন্যেই আর্লি স্টেজে এটা ডায়াগনোজ করা খুব ডিফিকাল্ট। দেখো আমি কী লিখছি, কীভাবে লিখছি খেয়াল করবে। ইট ইজ হার্ড টু ডায়াগনোজ লেপ্রোসি অ্যাট অ্যান আর্লি স্টেজ বিকজ symptoms of progressive and permanent damage to the skin, nerves, limbs and eyes can take several years to appear. কয়েক বছর ধরে আস্তে 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 এই সিমটমগুলো দেখা যায়, সেই জন্য আর্লি স্টেজ বোঝা যায় না, এই জন্য দেরি হয়ে যায়। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। এবার চলে যাবো আমরা সেকেন্ড কোশ্চেনে।
এটি হলো একেবারে সোজা এটা ফ্লোচার্ট। আমি এটা নিয়েছি তোমাদেরকে ক্লাসে, সম্ভবত গাজী পীর পড়ানো হয়েছে। গাজী পীর একটা মুসলিম সেন্ট, মুসলিম একজন দরবেশ। তার অনেক বিশেষ করে স্ক্রল পেইন তার পাওয়া যায় বিভিন্ন জায়গায়, এবং উনি বিখ্যাত, যথেষ্ট বিখ্যাত। এটা একটা মিথ, আসলে মিথ বলতে যা বিশ্বাস করে মানুষ, কিন্তু কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি বা প্রমাণ নেই, এটা মিথ। তো এখান থেকে ফ্লোচার্ট লিখবো আমরা। কি কোশ্চেনটা কি? রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য মিরাকিউলাস অ্যাক্টিভিটিস অফ গাজী পীর। গাজী পীরের যে সমস্ত অলৌকিক মানে কাজকর্ম ছিল, সেগুলো আমাদেরকে লিখতে হবে। আমরা পড়লে বুঝতে পারবো এটা। অ্যাকর্ডিং টু সাম মিথস, কিছু কিছু মিথস অনুযায়ী অ্যান্ড লেজেন্ডস অনুযায়ী, হ্যাঁ, মানে অলৌকিক বিশ্বাস, মানে ভিত্তিহীন বিশ্বাস অনুযায়ী, Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarban. সুন্দরবনের আশেপাশে বাংলার যে অংশ আমরা জানি, যেটাকে বলা হয় দক্ষিণ অঞ্চল, সুন্দরবনের আসলে দক্ষিণ অঞ্চলে তিনি ইসলাম প্রচার করেন বলে মনে করা হয়। তো হি ওয়াজ ক্রেডিটেড, মানে তাকে ক্রেডিট দেওয়া হয়, সম্মানিত করা হয়, তাকে মূল্যায়ন করা হয় উইথ ম্যানি মিরাকলস, অনেকগুলো অলৌকিক মোজেজা, অলৌকিক ঘটনা, অলৌকিক বিষয় তার মধ্যে ছিল বলে মনে করা হয়। ফর এক্সাম্পল, যেমন হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, তিনি খুব বিপজ্জনক মারাত্মক হিংস্র প্রাণীকে শান্ত করতে পারতেন। অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে বাধ্য করতে পারতেন, মানে যা বলবে সে তাই শুনবে, এরকম করতে পারতেন। ডোসাইল মানে হলো বাধ্য, অবিডিয়েন্ট। হি ইউজুয়ালি, আমি এটা তাহলে আমি এটা করে নেই, বড় করে নেই, তোমাদের বোঝার করতে বোল্ড করে নেই, তাহলে সুবিধা হবে তোমাদের। আমি আবার পড়ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। According to some myths and legends, Ghazi Pir was a Muslim saint who said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. He was credited, credit মানে মূল্যায়ন করা বা তাকে মূল্য দেওয়া, তাকে সম্মান দেওয়া, উইথ মেনি মিরাকলস, অর্থাৎ তিনি অনেক মিরাকলস মানে অলৌকিক ক্ষমতা, মোজেজা যেটাকে আরবিতে বলে, এই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলে মনে করা হয়। ফর এক্সাম্পল, যেমন হি কুড সাপোজলি মানে সম্ভবত কাম ডেঞ্জারাস অ্যানিমালস, বিপজ্জনক প্রাণী মানে হিংস্র প্রাণীকে তিনি শান্ত করতে পারতেন, অ্যান্ড মেক দেম ডোসাইল, তাদেরকে বাধ্য করতে পারতেন। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন এই যে পার্টস অর স্ক্রল পেন্টিংস। স্ক্রল পেন্টিং লম্বা একটা বিশেষ ধরনের কাপড়ের উপরে পেইন্ট করা আর কি, হ্যাঁ। তো তার অনেক এরকম পেইন্ট আছে। তো তিনি আর কি করতে পারতেন? রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এই যে সাংঘাতিক মানে এই বেঙ্গল টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগারে চড়ে ঘুরে বেড়াতেন। এ স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতে সাপ ঝুলিয়ে রাখতেন তিনি, হ্যাঁ। বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু তার কোনো ভয় ছিল না, তার কোনো ভয় ছিল না। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু কিছু গল্প অনুযায়ী, হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি ক্রোকোডাইলদের সঙ্গে, কুমিরের সঙ্গে যুদ্ধ করেছেন, ফাইট করেছেন। হু থ্রেটেন্ড দ্য পিপল অফ এ রিজন ফুল অফ ক্যানালস অ্যান্ড ক্রিকস, মানে আমরা জানি সুন্দরবন অঞ্চলের আশেপাশে প্রচুর নদ নদী আছে, সেখানে প্রচুর কুমির আছে, এবং সেখানে চাষিরা চাষাবাদ করত। তো যখন সমস্যা দেখা দিত, মানুষকে আক্রমণ করত, তখন সে গিয়ে এই সমস্ত এদের কুমিরের সঙ্গে এসে ফাইট করত, মনে করা হয়, বলা হয়। এর অনেক গল্প আছে এই ধরনের। ইনডিড, প্রকৃতপক্ষে এ কাইন্ড অফ ওয়াটারি হিউজ বর্ডারিং দি বে অফ বেঙ্গল, আমরা জানি বঙ্গোপসাগরের আশেপাশে বিশাল সমস্ত বড় বড় সব এই যে ওয়াটারি জঙ্গল, যেমন সুন্দরবন, অর্থাৎ বিশাল বন, তার বনের মধ্য দিয়ে পানির নালা আছে বা পানি আছে, ইত্যাদি ইত্যাদিগুলো আছে। তো বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, মানে মনে করা হয় তার যে তিনি সবসময় অ্যালার্ট থাকতেন, হ্যাঁ, সবসময় চোখ রাখতেন ওই এলাকার উপরে, সেই জন্যে অল প্রিডিটরি মানে শিকারী, প্রিডেটরি মানে শিকারী অ্যানিমেলস, সমস্ত শিকারী প্রাণীরা
ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস, অর্থাৎ নির্দিষ্ট এলাকার মধ্যে তারা থাকতে বাধ্য হতো। মানে তিনি এমনভাবে এই সমস্ত প্রাণীর উপরে নজর রাখতেন যে সমস্ত সব শিকারী প্রাণীরা নির্দিষ্ট এলাকার মধ্যে একটা বাউন্ডারির মধ্যে, বাউন্ডস মানে বাউন্ডারির মধ্যে থাকতে বাধ্য হতো। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এমনটি বিশ্বাস করা হয় যে হি এনাবলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্টস অ্যান্ড জাঙ্গলস, তিনি গ্রামবাসীদেরকে এই বন জঙ্গলের আশেপাশে বাস করতে তিনি সাহায্য করতেন বা সমর্থ করতেন। অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তারা তাদের জমি চাষ করত। তো কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, পিপল অফ দিস রিজিয়নস উড প্রে টু হিম, তার কাছে প্রার্থনা করতো ফর প্রোটেকশন, তাদের নিরাপত্তার জন্য। দ্য স্টোরি অফ গাজীপীর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার, অর্থাৎ যে সাহিত্য, সেই গণসাহিত্যের তার এই ঘটনাগুলি সংরক্ষণ করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, এবং শিল্পেও, অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনাস থিয়েটার, এবং যে সমস্ত লোকজ সমস্ত আছে থিয়েটার আছে, নাট্যশালা, সেখানে এই গাজীপীরের নাটক করে দেখানো হয়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে সাম গাজীপীর স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশনস অফ দ্য ব্রিটিশ মিউজিয়ামে কিন্তু এই গাজীপীরের কিছু স্ক্রলস পেইন্টিংস আছে। যাই হোক, এই হল ঘটনা আমরা শুনতে পেলাম। তার মানে গাজীপুর একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি এবং তার সম্পর্কে মিথ আছে, লেজেন্ডস আছে। বাট অল দিজ মিথস অ্যান্ড লেজেন্ডস আর নট বেসড অন এনি সায়েন্টিফিক এভিডেন্স, এগুলোর মধ্যে কোনো বৈজ্ঞানিক প্রমাণাদি নেই, জাস্ট স্টোরি এবং বিশ্বাস। যাই হোক, আমাদের কোশ্চেন হলো মিরাকুলাস অ্যাক্টিভিটিস অফ গাজীপীর, মানে মিরাকলস দেখাতে হবে। আমি দেখো এখানে এই যে লাল করে নিয়েছি, যে সমস্ত পয়েন্ট আমরা এখানে আসবে আমি আগে দাগাই নিয়েছি। সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, আমি আগেই প্রথমটা দিয়েছি টু কাম ডেঞ্জারাস অ্যানিমেল, বিপজ্জনক প্রাণীকে শান্ত করা তার ছিল একটা মজেজা। তার মিরাকেলের মধ্যে একটা ছিল হলো টু কাম, আমার মনে হয় তুমি বুঝতে পারছো, এটা আমি এখানে লিখে নিয়েছি। আমি এখানে তোমাদের জন্য সুবিধা করে নিয়ে আনসার লিখে নিয়েছি অলরেডি, তাই তোমাদের সুবিধা হয়। টু কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, এক নম্বর দেওয়া, যেটা দেওয়া আছে আমরা জানি যে নাম্বার 1 ইজ গিভেন ফর ইউ, প্রথমটা দেওয়া থাকবে তোমাদের জন্য। প্রথমটি হলো টু কাম ডেঞ্জারাস অ্যানিমেলস। তাহলে খুব খেয়াল করবে, প্রথমটা দেওয়া আছে টু কাম ডেঞ্জারাস অ্যানিমেলস। এখন আমরা জানি যে এখানে দুটি জিনিস খেয়াল করতে হবে। একটি হলো প্রশ্নে কী চেয়েছে, সেই পয়েন্টসগুলো বের করতে হবে, মিরাকুলাস অ্যাক্টিভিটিস বের করতে হবে। আমরা বের করে নিয়েছি কি, টু কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, মেক দেম ডোসাইল, তারপরে রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, তারপরে এ স্নেক ইন হিজ হ্যান্ড, এই যে ফট ক্রোকোডাইলস, তাই না? তারপর হলো একটু কিপ উইদিন বাউন্ডস, কাদেরকে, যে অল প্রিডেটরি অ্যানিমেলসকে সেই বাউন্ডারির মধ্যে রাখবে। সবই কিন্তু আসলে তার মিরাকুলাস। এখানে 6টা পেয়ে গেছি কিন্তু আমরা, লাগবে 6টা। তার মধ্যে একটি হলো এই যে কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, এক নম্বর। নাম্বার 2 মেক দেম ডোসাইল, নাম্বার 2। নাম্বার 3 হলো রাইডিং ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার্স, নাম্বার 4 হলো এ স্নেক ইন হিজ হ্যান্ড, নাম্বার 5 হলো ফট ক্রোকোডাইলস, নাম্বার 6 হলো টু, এই যে এখান থেকে আসবে, এইগুলো আমরা বলতে পারি আর কি। তো বোঝার জন্য বলে দিচ্ছি। কেপ্ট উইদিন বাউন্ডারিজ, কাকে কেপ্ট করতেন? অল প্রিডেটরি অ্যানিমেলসকে তিনি বাউন্ডারির মধ্যে রাখতেন। তার সবগুলো এগুলো মিরাকুলাস অ্যাক্টিভিটিস। তাহলে আমরা এখান থেকে এই যে ফ্লো অনুযায়ী, অর্থাৎ পয়েন্টসগুলো প্যাসেজের মধ্যে যেভাবে আসছে, আমাদের এই মিরাকুলাস অ্যাক্টিভিটিস, তাই না, গাজীপীরের মিরাকুলাস অ্যাক্টিভিটিসগুলো এই প্যাসেজের মধ্যে যেভাবে আসছে, যেটার পর যেটা আসছে, ফ্লো মানে হলো প্যাসেজের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো কোনটার পরে কোনটা, হুইচ ওয়ান কামস লেটার, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সাজাতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের 1 নম্বরে যে ফ্রেজে আছে, আমাদের এক্সাম্পল যেটা দেওয়া আছে, প্রথমে যে এক্সাম্পল দেওয়া আছে সেটা যে ফ্রেজে আছে, আমরা এই ফ্রেজটাকে ফলো করব, তাই না? আমরা এই ফ্রেজটাকে ফলো করব। তাহলে আমি এখানে লিখে দিয়েছি, দেখো কি করা। টু কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, নাম্বার 1। নাম্বার 2 টু মেক দেম ডোসাইল, তাদেরকে ডোসাইল করা, বাধ্য করা। টু রাইড এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার,
ভয়ঙ্কর দেখতে বেঙ্গল টাইগারে চড়া। টু কিপ স্নেক ইন দ্য হ্যান্ড, হাতের সাথে সাপ পেঁচায় রাখা, সাপ রাখা। যদি এই টু কিপ স্নেক, এই কথাটা টু কিপ নাই, আমি এটা অর্থ অনুযায়ী যেটা এর সঙ্গে মানে মিলে সেভাবে আমি লিখে দিয়েছি। এখানে দেওয়া আছে স্নেক ইন দ্য হ্যান্ড দেওয়া আছে, তো তুমি হাতের সঙ্গে সাপ রাখতেন। টু কিপ হতে পারে, টু হ্যাং হতে পারে, তাই না? টু হ্যাং স্নেক ফ্রম দ্য, টু হ্যাং ফ্রম হয়, কিন্তু এখানে ইন আছে, কিন্তু স্নেক ইন দ্য হ্যান্ড, তাহলে কিপই হবে, টু কিপ ইন হয়, টু কিপ। আর হ্যাং দিলে আমি টু হ্যাং স্নেক, তখন ফ্রম দ্য হ্যান্ড হতো, কিন্তু আমাদের টেক্সট ইন আছে, সুতরাং আমরা হ্যাং না লিখে টু কিপ লিখবো, টু কিপ স্নেক ইন দ্য হ্যান্ড। টু ফাইট ক্রোকোডাইলস, তাই না? তিনি কুমিরের সঙ্গে যুদ্ধ করতে, ফাইট করতেন। টু কিপ প্রিডেটরি অ্যানিমালস উইদিন বাউন্ডস, তাহলে আমরা শুধু সব পয়েন্টসই নিয়েছি, শুধুমাত্র কিছু কিছু চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ সবগুলো আমরা ইনফিনিটিভ ফ্রেজ করি, যেহেতু আর প্রথমটা ইনফিনিটিভ ফ্রেজ দেওয়া আছে, যেহেতু প্রথমটি ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে শুরু করেছে, আমি সবগুলো ইনফিনিটিভ ফ্রেজ করে দিয়েছি, তোমরা খেয়াল করবে। এবং প্রায়ই কিন্তু আমরা টেক্সট থেকে নিয়েছি, কিছু কিছু চেঞ্জ করে দিয়েছি। এখানে দেওয়া আছে মেড দেম ডোসাইল, আমি দিয়েছি টু মেক দেম ডোসাইল। দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, রাইডিং দেওয়া আছে, তাই না? রাইডিং এ ফেয়ার্স লুকিং, আমি কি করেছি, রাইডিংটাকে টু রাইড করে দিয়েছি, তাই না? তো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো এ স্নেক ইন হিজ হ্যান্ড, এ স্নেক ইন হিজ হ্যান্ড, কিন্তু টু স্নেকের আগে কোনো ভার্ব দেওয়া নেই, আছে কি? তাহলে আমি এখানে কিপ তুমি রাখতেন, তাই টু কিপ স্নেক ইন দ্য হ্যান্ড, আমি ইন দ্য মানে তার হাতে, ইন হিজ আর ইন দ্য হ্যান্ড একই কথা, আমি তার মানে এই গাজীপীর সম্পর্কে বলছি, তো এখানে দি ব্যবহার করলেও গাজীপীরের কথাই বোঝায়। টু ফাইট ক্রোকোডাইলস, এখানে কি দেওয়া আছে, ফট ক্রোকোডাইলস দেওয়া আছে, ফট ক্রোকোডাইলস, আমি এখানে টু বসিয়ে এটা ইনফিনিটিভ করে দিয়েছি, টু ফাইট ক্রোকোডাইলস। আর এখানে একটু অন্যভাবে দেওয়া আছে, এই প্যাসেজের মধ্যে প্যাসেজ অনুসারে লেখা হয়েছে, আমি আমার মতো করে আনসার সাজিয়ে নিয়েছি, তাই না? আমরা দুই জায়গা থেকে দুটো অংশ নিয়ে এসে এক জায়গায় জোড়া দিয়েছি, এবং আমাদের বক্তব্য সুন্দর হয়েছে। টু কিপ, এখানে অল দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে অল দিতে পারি, তাই না? আমি অল বসিয়ে দিই, অল দেই নাই, এবং অল বসিয়ে দিলাম, যেহেতু বইতে অল আছে দিলাম, অসুবিধা নেই। টু কিপ অল predatory animals within bounds, তাহলে আমরা we have got all these 6 points of miraculous activities of গাজীপুর, তাই না? গাজীপুরের যে তার যেগুলো অলৌকিক সব কাজকর্ম, সেগুলো আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? সুতরাং দিস ইজ দ্য আনসার। তার আনসারের দুটি পয়েন্ট আমি বারবার বলছি, একটি হলো কোশ্চিনের যে পয়েন্টস বা কোশ্চিনে যা চেয়েছে সেটা প্যাসেজের মধ্যে বের করতে হবে, প্যাসেজ থেকে সুন্দর করে বের করে নিতে হবে, বের করে নিয়ে ফ্লো অনুযায়ী, অর্থাৎ যে পয়েন্টের পরে যেটা, তারপরে যেটা, তারপরে যেটা, এভাবে লিখতে হবে। একটা হলো আমাদের প্রথমটা যে ফ্রেজে দেওয়া আছে, ঠিক সেই ফ্রেজটা মেনটেন করতে পারলে সবচেয়ে ভালো হয়। এখানে দেওয়া আছে ইনফিনিটিভ ফ্রেজ, আমি সবগুলো পয়েন্ট ইনফিনিটিভ ফ্রেজ লিখেছি, এবং সব জায়গায় যে বইতে দেওয়া আছে এরকম না, একটা জায়গায় আমি চেঞ্জ করে দিয়েছি বা আমি নতুন করে সাজিয়ে নিয়েছি। এই টু কিপ স্নেক ইন দ্য হ্যান্ড, এখানে শুধু স্নেকস ইন হিজ হ্যান্ড দেওয়া আছে, আমি আমার মতো করে নিয়েছি, কিন্তু পয়েন্ট বা বক্তব্যটা ঠিক আছে, তাই না? আমার মনে হয় তোমাদের কাছে আমি ক্লিয়ার। আচ্ছা, এখন আমি ওই হারকিউলিস ওয়াজ দ্য সন অফ, আমি হারকিউলিস একটা ইয়ে নিয়ে আসছি, আমাদের সময় বোধ এখন একটু আছে, 5-6 মিনিট সময় আছে, আমি এটা পড়ে যেতে পারি। তোমরা খেয়াল করবে, একটু খেয়াল করবে, this passage has been taken from the text as well. It is about Hercules. You know, Hercules was made bound to do 12 dangerous labors by king of Mycenae king, যার নাম ছিল হলো ইউরিস্থিউস, অর্থাৎ মাইসিনের রাজা ইউরিস্থিউস। আমরা জানি যে হারকিউলিসকে 12টি অসম্ভব, ইম্পসিবল এবং ডেঞ্জারাস কাজ করতে বাধ্য করেছিল, আসলে তার উদ্দেশ্য তাকে হত্যা করা।
Actually, the purpose of Eurystheus to engage Hercules was to kill him, but he ultimately failed. Ultimately, Hercules won. আর শেষ পর্যন্ত হারকিউলিসের জিত হয়, সে জয় করে বা জিতে যায়। আর এই ইউরিস্থিউস তাকে হত্যা করতে সমর্থ হয়নি। যাই হোক, আমরা জানি যে 12টি যে অসম্ভব কাজ তাকে করতে বলেছিল, তার মধ্যে প্রথম কাজটি ছিল একটা গ্রামে একটা সিংহ, খুব সাংঘাতিক সিংহ আক্রমণ করতে এবং মানুষজনকে মেরে ফেলতো, হত্যা করত। তো এই এর মাইসেনের যে রাজা, সেই ইউরিস্থিউস তাকে হারকুলিসকে ডেকে বলল যে তুমি ওই গ্রামে যে সিংহটি আক্রমণ করছে, তুমি সেই সিংহটিকে হত্যা করে তার মানে ডেড বডি আমার সামনে নিয়ে আসো। তো দেখা গেল হারকিউলিস সেই লায়নের সঙ্গে বা সিংহের সঙ্গে যুদ্ধ করতে গেল। প্রথমে সে তার কাছে যে হাব বা তার সঙ্গে যে যন্ত্রপাতি ছিল, তীর ছিল, ইত্যাদি ছিল, সেগুলো দিয়ে সে সিংহকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। এবং শেষে তার শরীরে যে অসম্ভব শক্তি ছিল, প্রচুর শক্তি ছিল তার শরীরে, সেই শারীরিক শক্তি দিয়ে এবং হাত ব্যবহার করে সিংহকে হত্যা করে এবং শেষ পর্যন্ত সিংহকে তার ঘাড়ে ঝুলিয়ে সেই মাইসেনের রাজা ইউরিস্থিউসের সামনে নিয়ে এসে হাজির করে এবং রাজা এই দৃশ্য দেখে কিন্তু ভয় পেয়ে যায়। এই হল ঘটনা। তারপরে রাজা আবার তাকে আরেকটি কাজ দেয়, সেটা হলো হাইড্রা নামে একটা মনস্টার ছিল, দৈত্য ছিল হাইড্রা, যার 9টা মাথা ছিল, মাঝখানে মাথাটি ছিল অমর, ঠিক আছে, যেটা ইম্পেরিশেবল, মানে ধ্বংস করা যাবে না, ইমমর্টাল, মরবে না। সুতরাং এটা খুব ডেঞ্জারাস বিষয়, কিন্তু হারকিউলিস তাকে হত্যা করার জন্য যায় এবং সে তলোয়ার দিয়ে বারবার একটার পর একটা মাথা কাটে, যেটাই কাটে সেখান থেকে আবার দুটো করে মাথা গজায়। শেষ পর্যন্ত তার কাটা বাদ দিয়ে সব মাথা পুড়িয়ে দেয়। হ্যাঁ, 9টা মাথার মধ্যে 8টা পুড়িয়ে দেয় এবং মাঝখানে মাথাটা যেটা ইম্পেরিশেবল, ধ্বংসই হবে না, সেটা একটা বিশাল পাথরের নিচে চাপা দিয়ে রাখে। এইভাবেই সে এই দুটি মারাত্মক যে কাজ তাকে দেওয়া হয়েছে সে করেছিল। আরও 10টি সে কাজ করেছিল, সেই অসম্ভব কাজ, কিন্তু সেগুলো আমাদের প্যাসেজের মধ্যে নেই। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করব, আমরা আগে পড়ে নেই। Hercules was the son of Jupiter and Alcmena. এই দুজনের আমাদের এই তথ্যটা খুব বেশ গুরুত্বপূর্ণ না। Eurystheus, the king of Mycene, and his cousin made him undergo some difficult task. কিছু কঠিন কাজ তাকে দিয়েছিল কে? এই রাজা এবং তার কাজিন মিলে, which are known as in Greek myths, যেটাকে গ্রিক মিথোলজিতে বলে as the 12 labors of Hercules, হারকুলিসের 12টা শ্রম। The first involved a fight to the lion, প্রথম কাজটা ছিল একটা সিংহের সঙ্গে যুদ্ধ করা। The valley of Nemea was being disturbed by a terrible lion. আমি একটু আগে বলেছি নেমিয়া গ্রামে এক ভয়ঙ্কর এক সিংহ আক্রমণ করতো, ডিস্টার্ব করতো। And so Eurystheus ordered Hercules to slay, হত্যা করা, the beast, এই পশুটাকে হত্যা করার জন্য সে অর্ডার করে হারকিউলিসকে, and bring him his skin, আমি তো ভুল বলেছি, অর্থাৎ স্কিন নিয়ে আসতে বলে, চামড়া নিয়ে আসতে বলো। সিংহকে হত্যা করে সিংহের চামড়া নিয়ে আসতে বলে, ডেড বডি না, চামড়া। At first, প্রথমে Hercules tried to fight the lion with his club and arrows, তার কাছে যে ক্লাব ছিল, ক্লাব মানে হাতুড়ি টাইপের বড় আর কি, গদা, যেটাকে বাংলায় গদা বলে, বিশাল কাঠের বা যাই হোক একটা বিশাল গদা, সেটা এবং তীর ধনুক দিয়ে চেষ্টা করে, বাট দিস টুক হিম নোহোয়ার, কিন্তু সে এটা সফল হয় না। দেন হারকিউলিস অ্যাটেম্পটেড এ ডিফারেন্ট ট্যাকটিক, এরপরে হারকিউলিস নতুন একটা কৌশল সে চেষ্টা করে বা প্রয়োগ করে। হি ডিসাইডেড হি উড ইউজ হিজ হ্যান্ডস, সে তার হাত ব্যবহার করবে। হি দাস ম্যানেজ টু স্লে দ্য অ্যানিম্যাল অন হিজ ওন, নিজে তাকে হত্যা করে ফেলে, রিলাইং এন্টায়ারলি অন হিজ ইমেন্স স্ট্রেংথ, তার যে প্রচুর যে, আমি একটু এটা
সিলেকশন করে নিয়ে এটা তাহলে বোল্ড করে নিতে আমাদের বুঝতে সুবিধা হবে। অন হিজ ইমেন্স স্ট্রেংথ, তার যে প্রচুর শক্তি ছিল, শক্তির উপর নির্ভর করে সেও তাকে হত্যা করে। ভিক্টোরিয়াস, বিজয়ী, রিটার্ন টু মাইসিনি ক্যারিং দ্য ডেড লায়ন অন হিজ শোল্ডার, ঘাড়ে করে মৃত সিংহকে নিয়ে চলে আসে। এ সাইট দ্যাট টেরিফাইড দ্য কিং, এই দৃশ্যটি রাজাকে টেরিফাইড করেছিল, ভীত করেছিল, রাজা ভয় পেয়ে গিয়েছিল। হিজ নেক্সট টাস্ক ওয়াজ টু স্লে এ মনস্টার কল্ড হাইড্রা, হাইড্রা নামে একটা দৈত্যকে হত্যা করার কাজ ছিল তার। দ্যাট ওয়াজ র্যাভিজিং দ্য কান্ট্রি অফ আর্গোস। র্যাভিজ মানে ধ্বংস করা, এই যে র্যাভিজ মানে হলো ডেস্ট্রয় করা, তাহলে আর্গোস এলাকাকে সে ধ্বংস করতেছিল। দ্য হাইড্রা হ্যাড 9 হেডস, অফ হুইচ দ্য মিডল ওয়ান ওয়াজ সেড টু বি ইমমোর্টাল, মাঝখানে একটা ইমমোর্টাল, অমর, ধ্বংস করা যাবে না। আওয়ার হিরো, আমাদের এই হিরো, আমাদের বীর, স্টাক অফ ইটস হেডস উইথ হিজ ক্লাব, সে তার গদা দিয়ে আঘাত করে। বাট whenever he knocked off a head, যখন সে একটা মাথাকে কেটে ফেলে, 2 new ones erupted in its place, ওই জায়গায় 2টা করে মাথা গজিয়ে যায়। Eventually, with the help of his devoted servant আয়োলোস তার একটা খুব নিবেদিত প্রাণ চাকর ছিল, তার সেবা করত, তার সাহায্য নিয়ে হারকিউলিস succeeded in burning all the heads of the Hydra except the 9th, অর্থাৎ or immortal one, অর্থাৎ নবম বা অমর মাথাটি বাদে অন্য সমস্ত মাথাকে সে পুড়িয়ে ফেলতে সক্ষম হয়। হুইচ হি ডিসাইডেড টু বেরি আন্ডার হিউজ রক, যেটা বিশাল একটা পাথরের নিচে চাপা দিতে সিদ্ধান্ত গ্রহণ করে। ইন আদার ওয়ার্ডস, হারকিউলিস ট্রায়াম্পড এগেইন, আবার সে জয়ী হয়। অ্যাজ হি উড এভরি টাইম হি ওয়াজ গিভেন অ্যান ইম্পসিবল টাস্ক বাই ইরিস্থিউস, প্রত্যেকবারই তাকে সেই একই রকমের অসম্ভব কাজ দিত এবং প্রত্যেকবারই সে কী হতো, ট্রায়াম্পড হতো, জয়ী হতো। অ্যান্ড দিস ইজ হাউ হি বিগ্যান টু অ্যাকোয়ার দি রেপুটেশন অফ এ হিরো পজেসিং ইমেন্স স্ট্রেংথ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে সে বীর হিসাবে পরিচিতি লাভ করে। তো আমরা কিন্তু পয়েন্টসগুলো কিন্তু লিখে নিয়েছি, তোমরা খেয়াল করবে আমি যে লাল কালি দিয়ে যেগুলোকে আমি করেছি, এটা বোল্ড করেছি বা এটাকে রিমার্কেবল করেছি, সেগুলি খেয়াল করবে। হারকিউলিস, ইউরিথিস, দ্য কিং অফ মাইসিন undergo some difficult task, 12 labors, Hercules fight with a lion, attempted different tactic, immense strength, lion on his shoulders, terrified the king, a monster called Hydra, had 9 heads, middle one, এই সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথাবার্তা, আমি সেগুলো কিন্তু সামারিতে লিখছি। দেখো সামারি আমি কীভাবে লিখছি যে তোমরা খেয়াল করবে, একেবারে সহজ করে আমি লিখছি, তোমরা দেখো একদম সহজ করে। হারকিউলিস ওয়াজ এ লেজেন্ডারি ফিগার, কিংবা মিথিক্যাল ফিগার দিলে হবে, মিথিক্যাল বা লেজেন্ডারি দিলে হবে, মিথিক্যাল দিলে হবে, কোনো অসুবিধা নেই। মিথিক্যাল বা লেজেন্ডারি ফিগার, আমি তোমাদের এটা ঠিক করে দিলাম, মিথিক্যাল দিলেও হবে। আবার এটা আমি সেভ করে নিলাম একটু আমার সুবিধার জন্য, যাই হোক। তো মিথিক্যাল লেজেন্ডারি ফিগার, দ্য কিং অফ হবে এখানে, কিং অফ মাইসিনি, এটা সবগুলোই আমি করতে চাচ্ছি না। দ্য কিং অফ মাইসিনি মেড হিম বাউন্ড টু আন্ডারটেক 12 ইম্পসিবল, অ্যান্ড আমি আন্ডারটেক মানে কোনো কাজ করতে যাওয়া, হ্যাঁ, কোনো কাজ করতে প্রচেষ্টা গ্রহণ করা, আন্ডারটেক 12 impossible and most risky jobs. The first one was to kill a dangerous lion. Hercules at first used different tactics to destroy the animal using his club and arrow, but he failed, কিন্তু সে ফেল করলো সে। Then he relied, নির্ভর করা, on his immense physical strength, simply with the help of his hands he stayed, তার চাকরের সাহায্য নিয়েছিলাম, তার লিখি নাই।
হি স্লেইড মানে হত্যা করা, স্লেইড দ্য লায়ন অ্যাট ইজ, একেবারে সহজে হত্যা করে মেরে ফেলে। দ্য সেকেন্ড টাস্ক ওয়াজ টু কিল এ মনস্টার, ইট ওয়াজ কল্ড হাইড্রা অ্যান্ড ইট হ্যাড 9 heads. দ্য মিডল ওয়ান ওয়াজ ইম্পেরিশেবল মানে ধ্বংস করা যায় না এমন, বাট আলটিমেটলি হি ম্যানেজ টু ডিস্ট্রয় দ্য মনস্টার। একটা কথা এখানে লাগাই দিই, and came to be known as a হিরো অফ দ্য ওয়ার্ল্ড। এই কথা আমরা লিখতে ভুল হয়েছিল আসলে, তাহলে একটু ভুল হয়েছে বোধহয় এখানে। তাহলে তোমরা বুঝতে পারছো সেটা, যে সামারিটা আমি একদম সহজ করে লিখেছি। শান্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি একেবারে সহজ করে লিখেছি। আই হ্যাভ ইউজড ভেরি সিম্পল সেন্টেন্সেস অ্যান্ড আই হ্যাভ ইউজড ভেরি ইজি ওয়ার্ডস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড থিংস উইথ নো মাচ ডিফিকাল্টিস। খুব সহজে যাতে বুঝতে পারো সেই জন্য আমি কিন্তু একেবারে সহজ, সোজা, সরল সব সেন্টেন্স এবং ওয়ার্ড ব্যবহার করেছি, বেশি কথা বলার দরকার নেই। অর্থাৎ এই স্টোরির মধ্যে যেগুলি মূল কথা যেগুলো সেগুলো লিখতে হবে, আমার এত সব লেখার দরকার নেই। মূল কথা হলো এটা, হারকিউলিস ছিল একটা লেজেন্ডারি ফিগার বা মিথিক্যাল ফিগার। হ্যাঁ, মাইসেনের রাজা তাকে 12টি অসম্ভব কাজ করতে বাধ্য করেছিল। তো সে প্রথম কাজটা ছিল একটা বিপজ্জনক সিংহকে হত্যা করা। প্রথমে সে তার যে বিভিন্ন সব ট্যাকটিক বা কৌশল দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। ও পরবর্তীতে সে শুধুমাত্র তার শারীরিক শক্তি দিয়েই হাত দিয়ে হত্যা করেছিল। এরপরে সেকেন্ড কাজটি ছিল একটা এই যে হাইড্রা নামে এক দৈত্যকে হত্যা করা, যার 9টা মাথা ছিল। মাঝখানে মাথাটি একেবারে ধ্বংস করা যাবে না এরকম মাথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে কায়দা কৌশল করে 8টি পুড়িয়ে দেয়, এবং যেটা ইম্পেরিশেবল ছিল, ইমমর্টাল ছিল, সে সেটাকে বিশাল একটা পাথরের নিচে চাপা দিয়ে রাখে। সুতরাং হাইড্রা তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে। এইভাবে দিস ইজ হাউ আওয়ার হিরো হারকিউলিস came to be known, পরিচিত হয়, came to be known as hero of the world। পৃথিবীতে তিনি একজন বীরের আখ্যা পেয়ে যান, বীর বলে পরিচিতি লাভ করে। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা যখন সামারি লিখবে এভাবে পয়েন্টস করে নেবে, কি কি লিখবে সেটা চিন্তা করে নেবে, নিয়ে নিজের ভাষায়, নিজের সমস্ত ওয়ার্ড, নিজের সেন্টেন্স সবগুলো ব্যবহার করতে হবে, তাতে একেবারে সহজ লাগবে এবং এটা সোজা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা আমার সঙ্গে ছিলে ধৈর্য ধরে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী ক্লাসে আবার তোমাদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। যাই হোক, তোমরা সবাই বাসায় থাকবে, অত্যাবশ্যক না হলে কেউ বাসা থেকে বের হবে না। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি তোমরা সবাই সুস্থ থাকবে, যাতে করে আমরা পরবর্তীতে আবার ক্লাসরুমে সবার সঙ্গে আমাদের দেখা হয়, আবার সুন্দরভাবে ক্লাস করতে পারি। এই বলে আমি আমার আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।